আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা দেখছো বা দেখছেন তারা নিশ্চয়ই এতক্ষণে জানেন যে আমরা ভোক্যাব চ্যালেঞ্জ 30 ডেজ অলরেডি শুরু করে দিয়েছি। এই 30 ডেজ ভোক্যাব চ্যালেঞ্জে আমরা প্রতিদিনের রেগুলার বেসিসে আমরা ভোক্যাবগুলো শিখবো। শুধু ভোক্যাবুলারি না, সিনোনিম, অ্যান্টোনিম, একই সাথে কি ইডিয়মস, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবকিছু আমরা একত্রে শিখবো একটা ডেইলি চ্যালেঞ্জের উপর। আর পেছনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। তবে এই পিডিএফটা কিন্তু এনাফ না এই ক্লাসটি বোঝার জন্য, কারণ আমরা ভিতরে অনেক কিছু আলোচনা করব। আমরা যখন একটা ক্লাস দেখি তখন কিন্তু আমরা ভিতরের আলোচনাগুলো আমাদের মাথায় সেট হয়ে যায়, অনেকটা মনে থাকে বেশি। কিন্তু আমরা যখন খাতা কাগজে পড়তে থাকি যে কোনো কিছু, তখন কিন্তু এটা আসলে এফিসিয়েন্সি অত হয় না। ওকে, এই ক্লাসটা অ্যাডমিশন পরীক্ষার্থী, এইচএসসির সিনোনিম, অ্যান্টোনিম, একই সাথে চাকরি পরীক্ষা যারা দিবে, চাকরি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিসিএস, বিজেএস, সবগুলোর জন্যই এটা একটা ফ্রুটফুল ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আমরা কথা না বলে শুরু করে দেই, আমরা একদম ডিরেক্ট ক্লাসে চলে যাই। আজকে আমাদের ডে 1 বা প্রথম দিনের চ্যালেঞ্জ। আমি অনেক কিছু লেখার চেষ্টা করবো এই শিটে, আমি অ্যানোটেটেড শিটটাও দিয়ে দিব কমেন্ট বক্সে এবং একদম ফ্রেশ শিটটাও দিয়ে দিব, যেন আপনারা খুব সুন্দরভাবে এটা নিয়ে পড়তে পারেন। আমরা একেবারে প্রথমে যদি আসি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং এবং সিনোনিম, অ্যান্টোনিম আছে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, সেটা হলো ওয়ার্ড মিনিং জানা সবসময় ইম্পর্টেন্ট। আমরা যত বেশি ওয়ার্ড আমাদের মাথায় রাখতে পারবো, যত বেশি ওয়ার্ড জানতে পারবো, আমাদের কিন্তু ভোকাব অংশটা তত সহজ হতে থাকবে, কারণ ওয়ার্ড জানার আসলে কোনো শেষ নাই। প্রথমে শুরু করছি এ সেগমেন্ট থেকে। এই এ সেগমেন্টটা কিন্তু ডে 1 এ চলবে, ডে 2 তেও চলবে। অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড শব্দটার অর্থ হলো দক্ষ বা কৌশলী। ঠিক আছে, এটা কুশলী লেখা, বাট এটা হবে কৌশলী। দেখো, আমরা সিনোনিমও দেখতে পাচ্ছি কিছু, অ্যাডেপ্ট, ডেক্সট্রাস, ডেফট। ঠিক আছে, এবং অ্যান্টোনিমসে দেখতে পাচ্ছি আমরা অকওয়ার্ড, ক্লামসি। অ্যাড্রয়েড শব্দটা কিন্তু ধরো এই যে আমরা দক্ষতা মানে স্কিলফুল, এই মিনিং এও কিন্তু ইউজ করে থাকি। তারপরে দেখেন অ্যাডভার্স, আমরা বলি না অ্যাডভার্স সিচুয়েশন। ওকে, এটা গেল অ্যাডভার্স সিচুয়েশন। ঠিক আছে, অ্যাডভার্স সিচুয়েশন মানে হলো কি বলেন তো? এই যে ধরো অনেক অসুবিধাজনক অবস্থা বা প্রতিকূল অবস্থা, ঠিক আছে, যে টাইমে কি আমরা নট কমফোর্টেবল। ঠিক আছে, প্রতিকূল বা বিরোধী, আমাদের বিপরীতে, মানে ধরো কোনো দুর্যোগের টাইম বা খুব বিপদের সময় আমাকে বলি অ্যাডভার্স সিচুয়েশন। আমরা দেখি, দেখো এটার সিনোনিম হতে পারে আনফেভারেবল, অ্যান্টাগনিস্টিক। ঠিক আছে, অ্যান্টাগনিস্টিক। আমরা যে অ্যান্টাগনিস্ট মানে জানি যে প্রোটাগনিস্টের একটা মুভি বা একটা গল্পতে প্রোটাগনিস্টের বিপরীতে যে চরিত্রটা থাকে সেটা হলো অ্যান্টাগনিস্ট। তো অ্যাডভার্সের ক্ষেত্রে অ্যান্টাগনিস্টিক শব্দটা অনেক সময় ইউজ করা হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তারপরে দেখতে পাচ্ছি বেনিফিশিয়াল, অ্যান্টোনিমে দেখতে পাচ্ছি উল্টাটা। ঠিক আছে, অ্যাডভার্স মানে কি প্রতিকূল অবস্থা, এবং অ্যান্টোনিমে দেখতে পাচ্ছি বেনিফিশিয়াল, অসপিশিয়াস, এগুলো। অ্যাডমায়ার শব্দটার অর্থ হলো প্রশংসা করা। এটার সিনোনিম হিসেবে আমরা দিতে পারি রেসপেক্ট, প্রেইজ। ঠিক আছে, প্রশংসা করা আমরা জানি, রেসপেক্ট মানে যদিও সম্মান করা অ্যাকচুয়ালি, বাট প্রেইজ কিন্তু একদম প্রশংসা করা, কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট দেওয়া। আর অ্যান্টোনিমে লেখা দেখো হ্যাভ আ লো ওপিনিয়ন অফ, এটা তো হতে পারে, এটা তো ফ্রেজ টাইপ। তুমি আরেকটা দিতে পারো ডিফেম, ডিফেম করা, কাউকে ডিফেম করা। তারপরে দেখতে পাচ্ছি অ্যাডাল্টারেট, ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফ আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি, খাদ্যে যে ভেজালজাতকরণ। ঠিক আছে, অ্যাডাল্টারেট শব্দটার অর্থ কি? ভেজাল মেশানো। এটা সিনোনিম হতে পারে পলিউট করা অথবা কন্টামিনেট করা। ঠিক আছে, এবং অ্যান্টোনিম হলো কি? পিউরিফাই অথবা ক্লিন। এখানে যদি পিওর দেওয়া আছে, আমরা চেষ্টা করব কিছু ব্যাপার আমি বলে দেই, সেটা হলো ভার্ব, কোনো ওয়ার্ড যদি ভার্ব রূপে থাকে আমরা ওইটার অ্যান্টোনিম বা সিনোনিম আরেকটা ভার্ব বের করার চেষ্টা করব। যদি না পাই এরপরে আমি নাউন বা অন্য কিছু লিখতে পারি। যেমন অ্যাডাল্টারেট, এটা একটা ভার্ব, ওইখানে আমি লিখলে বেটার হইতো পিউরিফাই লেখা, তাই না? পিউরিফাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যানয়, অ্যানয়। ঠিক আছে, অ্যানয় মানে কি? কাউকে বিরক্ত করা, জ্বালাতন করা, মানে কাউকে উত্ত্যক্ত করা। ঠিক আছে, কারণ কথা বলে তুমি অপ্রীতিকর সিচুয়েশনে ফেলে দেওয়া, এরকম। এই জ্বালাতন বা বিরক্ত করার ক্ষেত্রে আমরা বলতে পারি ইরিটেট, ডিস্টার্ব,
হিউমিলিয়েট, ঠিক আছে, আরেকটা কিন্তু বলতে পারি হিউমিলিয়েট। এবং অ্যান্টোনিমি আমরা বলতে পারি কাম অথবা প্লিজ করা, কাউকে প্লিজ করা মানে সন্তুষ্ট করা। অ্যানোনিমাস, আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখে থাকি অ্যানোনিমাস পোস্ট করে। অ্যানোনিমাস মানে কি? অ্যানোনিমাস মানে হলো আননোন, যার নাম জানা নাই, ঠিক আছে, নাম পরিচয়হীন। দেখো এখানে লেখা আছে রচয়িতার নামহীন, অথবা আমরা বলতে পারি নাম পরিচয়হীন। সিনোনিম হতে পারে নেমলেস, আননেমড। এরপর আমরা দেখতে পাচ্ছি নেমড, সাইন্ড, এটা হলো অ্যান্টোনিম বা বিপরীত। এগুলো আসলে আমাদের যত জানার বিষয়, ঠিক আছে, এগুলোর আসলে কোনো ট্রিক নাই এগুলোর। তারপর দেখো অ্যাবহর, অ্যাবহরেন্ট টু মানে ওই যে কোনো কিছুর প্রতি ঘৃণা, ঠিক আছে, মানে মানে ফুল অফ হেট্রেড হওয়া। আর অ্যাবহর মানে কি? এটা একটা ভার্ব, ওইটারই ভার্ব এটা, এটা অর্থ ঘৃণা করা, ঠিক আছে। এখানে তুমি হেট দিতে পারো, লোথ, ডিসপাইস এগুলো দিতে পারো। তারপরে দেখতে পাচ্ছি অ্যান্টোনিমে আছে লাভ, অ্যাডোর, ঠিক উল্টাটা, মানে হেটের উল্টা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আব্রিজ, আব্রিজ মানে সংক্ষেপণ করা, ঠিক আছে, কোনো কিছু ব্রিফলি করা। ধরো আমি তোমাকে বললাম যে একটা প্যারাগ্রাফকে মানে শর্টলি লিখে ফেলতে, এখানে কিন্তু আমি কোন ওয়ার্ড ইউজ করতে পারবো? আব্রিজ। আব্রিজ করা মানে ব্রিজ, সংযোগ স্থাপন করা, খুব ইজিলি তোমাকে সংযোগ স্থাপন করে দেওয়া ওই প্যারাগ্রাফটার সাথে। ধরো ওই তো মানে সংক্ষেপণ করে ব্রিফ করে আনা। দেখো আমরা দেখতে পাচ্ছি যে শর্ট এন্ড কনডেন্স এগুলো আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারবো, এবং এক্সপান্ড, এনলার্জ এগুলা ইউজ করতে পারবো ব্রিজের অ্যান্টোনিম হিসেবে। একমি, আমরা বিভিন্ন বিভিন্ন না, আমাদের একটা জনপ্রিয় ওষুধ কোম্পানি আছে, সেটার নাম হলো একমি। একটা বিজনেস ফার্ম বা কর্পোরেশনের কিন্তু নামটা অনেক ম্যাটার করে, মানে কি নাম দিচ্ছ, ঠিক আছে, এই নামের মধ্যে একটা এক্সিলেন্স থাকতে হয়। একমি শব্দটার অর্থ হলো সর্বোচ্চ শিখর বা চূড়া। এখন নামটাই কিন্তু অনেক অ্যাম্বিশিয়াস একটা নাম। সো একমি, এটার অর্থ চূড়া বা সর্বোচ্চ স্থান। এটার সিনোনিম কিছু আছে পিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ঠিক আছে। তারপরে অ্যান্টোনিম দেখতে পাচ্ছ নাদির। এরপরে দেখো অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট শব্দটার অর্থ হলো অনমনীয় বা গোয়ার বা একগুঁয়ে, ঠিক আছে। একগুঁয়ে মানে কি? একদম ধরো জেদি টাইপ একটা ক্যারেক্টার। এগুলোকে আমরা বলতে পারি ইনজিস্টেন্ট, ঠিক আছে, নাছোড় বান্দা। আর যে নাছোড় বান্দা না, যার ধরো ডিসিশন গুলো কি একটু শিফট করতে পারে, তাদের ডিসিশনকে আমরা বলি ফ্লেক্সিবল, তাই না? একটা হলো অ্যাডামেন্ট, যেটা একটা অ্যাডজেক্টিভ, এর অ্যান্টোনিম হবে ফ্লেক্সিবল দিতে পারো। এরপরে দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু ইম্পর্টেন্ট আমি যদি বলি। দেখো অ্যাবজর্বড ইন খুব ইম্পর্টেন্ট একটা মানে প্রিপোজিশন। অ্যাবজর্বড ইন মানে নিবিষ্ট লেখা আছে, তুমি লিখতে পারো নিমগ্ন হিসেবে, ঠিক আছে। নিমগ্ন মানে কোনো কাজে নিমগ্ন থাকা। হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ, অর্থাৎ অ্যাবজর্বড যদি থাকে তোমার কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনই বসবে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখিয়ে অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার লেখা আছে, বাট কোনো কিছুতে, যে কোনো কিছুতে অ্যাক্সেস থাকা অর্থ হলো তোমার পারমিশন থাকা, ওইটা ইউজ করার বা ওইটাতে কি তোমার অধিকার থাকা, ঠিক আছে। অ্যাক্সেস এর সাথে সবসময় আমরা টু ইউজ করি, অধিকার। পাবলিক হ্যাজ নো অ্যাক্সেস টু দিস গার্ডেন মানে এই বাগানে জনসাধারণের কোনো অ্যাক্সেস নাই, ঠিক আছে। অ্যাক্সেস এর সাথে টু প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছে, অ্যাকর্ডিং এর সাথে কিন্তু অলওয়েজ টু ইউজ করবো, মানে অনুসারে, এটা আমি আর বললাম না। অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই মানে ধরো কারো সঙ্গ পাওয়া, ঠিক আছে, কার দ্বারা সঙ্গ পেয়েছো? অ্যাকম্পানিড বাই সামওয়ান, আই ওয়াজ অ্যাকম্পানিড বাই সামওয়ান। অ্যাকম্পানিড বাই মূলত প্যাসিভ হিসেবে ইউজ হয়, প্যাসিভ সেন্টেন্স ইউজ হয়, এটার আমরা প্রিপোজিশন সবসময় বাই ইউজ করব। এরকম হতে পারে হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার, মানে সে কার সঙ্গ পেয়েছিল? তার বাবার সঙ্গ পেয়েছিল। অ্যাবাইড বাই খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, এটা অর্থ হলো নিয়ম মেনে চলা, ঠিক আছে। অ্যাবাইড বাই, আই অ্যাবাইড বাই দ্য রুলস অফ দিস কান্ট্রি, আই অ্যাবাইড বাই দ্য ল অফ দিস কান্ট্রি, দে শুড অ্যাবাইড বাই দ্য রুলস। অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ এর ব্যাপারটা হলো, দেখো অ্যাবাউন্ড ইনে এক্সাম্পলটা খেয়াল করো একটু। ফিশ অ্যাবাউন্ডস ইন দিস পন্ড, ঠিক আছে, ফিশ অ্যাবাউন্ডস ইন দিস পন্ড। এখানে কিন্তু দেখো যা বেশি আছে সেইটা সাবজেক্ট হিসেবে থাকবে, আর জায়গাটা যদি শুরুতে থাকে, দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ, ঠিক আছে, জায়গা শুরুতে থাকলে অ্যাবাউন্ড উইথ, আর যে জিনিসটা বেশি পরিমাণে আছে কোথাও ওইটা যদি শুরুতে থাকে অ্যাবাউন্ডস ইন, ঠিক আছে। এটা আমি লিখে দেই তোমাদের,
এখানে লিখে দিলাম যে জিনিস, আর এখানে লিখে দিলাম যে জায়গা। এটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাবসেন্ট ফ্রম, কোন জায়গা থেকে অ্যাবসেন্ট ছিল, এটা যদি আমি বোঝাতে চাই অবশ্যই আমাদেরকে কি ইউজ করতে হবে? অ্যাবসেন্ট ফ্রম। এটা অ্যাবসেন্ট ইন লিখে ফেলি আমরা অনেকে, যেটা খুবই একদম মানে খুবই একটা বাজে একটা ভুল, ঠিক আছে? এটা কখনোই সঠিক হবে না, যতই দেখে মনে হোক যে সঠিক আছে। অ্যাবসেন্ট ইন হয় না, অ্যাবসেন্ট ফ্রম ইউজ করতে হবে। অ্যাবাভ বোর্ড মানে সংশয়হীন, ঠিক আছে? অন বোর্ডও বলে থাকি আমরা, তো এটা অর্থ সংশয়হীন বা ডাউট নাই কোনো। হিজ অ্যাক্টিভিটিজ আর ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড। ওকে, দেখো কিছু ইডিয়ামস আমরা দেখে ফেলি। ইডিয়ামস, ঠিক আছে? ফ্রেজ মূলত না, এখানে ইডিয়ামসই আছে। দেখো অ্যাকিলিস হিল, অ্যাকিলিস হিল হলো দুর্বল জায়গা বা ত্রুটিপূর্ণ জায়গাটা, ঠিক আছে? উইক পয়েন্ট, একটা মানুষের উইক পয়েন্ট। এটা তুমি বিভিন্ন সেন্টেন্স ইউজ করা যায় যে যে ধরো এই ব্যাপারটা আমার জন্য অ্যাকিলিস হিলের মতো ছিল। তারপরে দেখো অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট হলো অগ্নি পরীক্ষা বা খুব মেজর পরীক্ষা, ঠিক আছে? মানুষের অনেক বড় একটা ইভেন্ট মানুষের জীবনের, ঠিক আছে? মানে এটা পার করতে পারলে অনেক বড় সড়ো কিছু অ্যাচিভ করতে পারবে, এরকম কিছু। a man of parts, a man of parts অর্থ হলো এক্সপার্ট, ঠিক আছে? তারপরে দেখো a practical joke মানে ঠাট্টা করা, মেকিং ফান, ঠিক আছে? he made a practical joke, এরকম হতে পারে। তারপর ব্রাউন স্টার্স মানে দিবা স্বপ্ন বা ডে ড্রিম, ঠিক আছে? অনেক সময় ডে ড্রিমটাও তোমার কিন্তু আসতে পারে, এই পাশে ডে ড্রিমটাও দিয়ে দিতে পারে। তারপরে দেখো ব্রিং অ্যাবাউট, এটা একটা ফ্রেজ, এর অর্থ কোনো কিছু ঘটানো, ঠিক আছে? ধরো একটা ইভেন্ট, ইট ব্রট অ্যাবাউট সামথিং, মানে এটা অন্য একটা কিছু ঘটায় ফেলছে, সো এটা ব্রিং অ্যাবাউট ইউজ করবো। তারপর আমরা দেখতে পাচ্ছি কুকিং দ্য অ্যাকাউন্টস মানে ভুল হিসাব তৈরি করা, ঠিক আছে? এই যে আমরা বলি না ফেসবুকে যে আই এম কুকড বাই দ্য এক্সাম, এই যে কুকড হয়ে যাওয়া, এই যে অ্যাকাউন্ট কুক করে দেওয়া, মানে এটা মনে রাখবা যে ভুল হিসাব করা, ঠিক আছে? অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্টিং যে কাজটা, হিসাব রক্ষকের যে কাজ। কপিক্যাট মানে প্রচন্ড ভাবে অনুকরণশীল, মানে যে অনুকরণ করে, ঠিক আছে, তাকে আমরা কপিক্যাট বলি। স্ল্যাভিশ ইমিটেট করা মানে কপি করা, আমরা জানি। কল ইট এ ডে মানে একটা ব্যস্ততাপূর্ণ, ঠিক আছে? একটা ব্যস্ততাপূর্ণ দিন তুমি শেষ করতেছো, তুমি অফিসে কর্পোরেট ভাষায় বলতে পারো যে লেটস কল ইট এ ডে, মানে আজকের দিনটা চলো শেষ করি, অর্থাৎ আজকের কাজগুলো আমরা ব্রেক নেই। তারপরে কারেক্ট স্পেলিং এ কিছু স্পেলিং আমাদের মনে রাখতে হবে। অ্যাবেট্রয়াল, ঠিক আছে? অ্যাবেট্রয়াল শব্দের অর্থ কসাইখানা। এখানে আমাদের অর্থগুলোও কিন্তু মনে রাখতে হবে, অর্থও কিন্তু আসতে পারে, ঠিক আছে? আমরা কিন্তু শুধু যে কারেক্ট স্পেলিংটাই পড়বো এমন না, অর্থগুলো আমরা পড়বো। ওকে, অ্যাবেট্রয়াল শব্দটার অর্থ হলো কসাইখানা। অ্যাবারেন্স শব্দটার অর্থ বিপথে গমন বা ভুল পথে গমন। এরপরে দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েট, আমরা ছোটবেলা থেকে অ্যাব্রিভিয়েশন পড়তেছি, ধরো সিআইডি, নেটো, এই যে এইগুলো কি অ্যাব্রিভিয়েশন, তাই না? তারপরে দেখো অ্যাবারেশন, এখানে ভুল লেখা আছে। অ্যাবারেশন শব্দটার অর্থ কি? বিপথগামিতা, ঠিক আছে? অ্যাডভার্স মানে আমরা বলেছিলাম কিন্তু প্রতিকূল। অ্যাফেবল মানে বন্ধু ভাবাপন্ন বা বন্ধুত্ব সম্পন্ন, মানে এইরকম ফ্রেন্ডলি পারসন। ওকে, অ্যাফেকশন শব্দের অর্থ স্নেহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবহরেন্স মানে ঘৃণা। এই যে আমরা অ্যাবহরেন্ট টু আমরা পড়বো প্রিপোজিশনে, আমরা আগেও কিন্তু অ্যাবহরটা দেখেছিলাম ভার্বের। অ্যাবহরেন্স মানে ঘৃণা। অ্যাবরিজেন্স মানে হলো আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল, এটার আরেকটা একটা ওয়ার্ড হলো ইন্ডিজিনাস, ঠিক আছে? তারপরে অ্যাব্রোগেট শব্দটার অর্থ আইন বাতিল করা। অ্যাবিসমাল শব্দটার অর্থ কি? অন্তহীন বা নৈরাশ্য, ঠিক আছে? অন্তহীন নৈরাশ্য। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেলারেশন, সায়েন্সের ভাষায় এটার অর্থ ত্বরণ, একটা গাড়ির অ্যাক্সেলারেশন বা কোনো যন্ত্রের অ্যাক্সেলারেশন। অ্যাকসেপ্টেন্স শব্দটার অর্থ হলো সম্মতি দান করা বা কোনো কিছু, এটা নাউন কিন্তু, অ্যাকসেপ্ট করা মানে সম্মতি দেওয়া, আর অ্যাকসেপ্টেন্স হলো সম্মতি দান করা। অ্যাকুয়েস মানে কি? বিনা প্রতিবাদে মেনে নেওয়া। আমরা কিন্তু সবগুলোর বানান কিন্তু খেয়াল করতে হবে, এটা কারেক্ট স্পেলিং। এরপরে গ্রুপ ভার্ব কিছু আছে আমরা দেখব।
প্রথমটা যেটা দেখবো সেটা হলো অ্যাক্ট ফর, ঠিক আছে? এটা অর্থ কারো পক্ষে কাজ করা, কারো পক্ষে বোঝাতে আমরা অ্যাক্ট ফর ইউজ করি, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে হি অ্যাক্টেড ফর মি ওয়াইল আই ওয়াজ অ্যাব্রড, মানে সে আমার পক্ষে কাজ করছিল, ঠিক আছে? এই ফর দ্বারা কি বোঝাচ্ছে? আমার পক্ষে কাজ করতেছিল। একই জিনিস যদি অ্যাক্ট অন বোঝাতো, মানে সে আমার ডিরেকশনে কাজ করছে। দেখো অ্যাক্ট অন 2 আর 3 কিন্তু একই অর্থে ইউজ হয়, অ্যাক্ট আপ টু অ্যাক্ট অন একই রকম, ব্যবহারটা কিন্তু অনেকটা কম বেশি সেম। ইউ মাস্ট অ্যাক্ট অন মাই ডিরেকশন, মানে তোমাকে আমার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, বা আমার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো হি ট্রাইস টু অ্যাক্ট আপ টু মাই অ্যাডভাইস, সে আমার অ্যাডভাইস বা উপদেশ অনুযায়ী বা আশানুরূপ কাজ করে, ঠিক আছে? করতে না, করে। ওকে, এই 2 আর 3 এর ব্যবহার, অ্যাক্ট অন অ্যাক্ট আপ টু ব্যবহার একই রকম অনেকটা। তারপরে বিয়ার অফ, বিয়ার অফ শব্দের অর্থ জয় করে নেওয়া, ঠিক আছে? এটা মনে রাখবো। হাসান বোর অফ টু মেডালস, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। বিয়ার অন, বিয়ার অন শব্দটার কথা হলো সম্পর্কযুক্ত হওয়া, ঠিক আছে? হিজ রিমার্ক বোর অন দ্যাট সাবজেক্ট, সম্পর্কযুক্ত বা কোনো কিছুর সাথে রিলেট করা, আমরা রিলেট করা বলি না, রিলেট করার মতো। বিয়ার আউট, বিয়ার আউট শব্দটার অর্থ হলো সমর্থন করা। মিস্টার আতিকস রিপোর্ট বিয়ার্স আউট দ্য চার্জ, এই চার্জকে মিস্টার আতিকের রিপোর্ট কি করে? সমর্থন করে। তারপরে দেখো আরো কিছু ফ্রেজ, একদম গ্রুপ ফ্রেজ টাইপ আলাদা করা আছে। প্রথমে আছে, আজকে আমরা পড়বো অল দিয়ে যতগুলো ফ্রেজ এবং অ্যাবাভ এর ফ্রেজ, ঠিক আছে? অল অফ আ সাডেন অথবা অল অন আ সাডেন, আমরা ছোটবেলা থেকে জানি এটা মানে হঠাৎ, এটা মানে কি? হঠাৎ, ঠিক আছে? সাডেনলি বা হঠাৎ, এটাকে অ্যাডভার্ব হিসেবে আমরা সাডেনলি হিসেবে বলতে পারি। অল অন আ সাডেন আ টাইগার কেম আউট অফ দ্য বুশ, মানে কি? হঠাৎ করে একটা ঝোপ থেকে একটা বাঘ বের হয়ে আসলো। অল বাট, এটা শব্দটার অর্থ হলো প্রায়। দ্য পোর ভিলেজেস আর অল বাট রুইন্ড, সেই গ্রামগুলো, ঠিক আছে? সেই হতভাগা বা হতভাগ্য গ্রামগুলো আর অল বাট রুইন্ড, প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো অল ইন অল মানে সর্বে সর্বা, ঠিক আছে? সর্বে সর্বা। মিস্টার সেন ইজ অল ইন অল ইন হিজ অফিস, মানে তার উপরে কেউ নাই, সুপ্রিম, হি ইজ দ্য সুপ্রিম ওয়ান। অ্যাবাভ অল মানে সর্বোপরি, ঠিক আছে? অ্যাবাভ অল বি কেয়ারফুল অফ ইওর হেলথ, তুমি যখন সামারাইজ করতেছো তোমার কোনো কথা, তুমি বলবা যে অ্যাবাভ অল কি? তুমি হেলথ নিয়ে সচেতন হও, মোর দ্যান এনিথিং এলস, ঠিক আছে? মানে সর্বোচ্চ কি ইম্পর্টেন্স এটাতে দিতে হবে আর কি, এটা মিন করতেছো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অনেকটা এক কথায় প্রকাশের যে আমরা ব্যাপারটা পড়তাম ছোটবেলায় ওই রকম। স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ঠিক আছে? স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের বিকাশ, মানুষের খাদ্যাভ্যাস, খাদ্যের অভ্যাস কিভাবে তৈরি হয়েছে, সংস্কৃতি কিভাবে তৈরি হয়েছে, এইটা নিয়ে যে স্টাডি বা পড়াশোনা, এইটার নাম হলো অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। আমরা কিন্তু অনেকে আন্ডার গ্র্যাজুয়েটও করেছি এই সাবজেক্ট থেকে, যারা করেছি তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। স্টুডিও অফ রিলেশন বিটুইন অর্গানিজম, প্রাণী এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, তাকে আমরা বলি ইকোলজি, ঠিক আছে? স্টাডি অফ লিভিং বিংস, জীবিত বস্তুর যে পড়াশোনা, সেটাকে বলি আমরা বায়োলজি। স্টাডি অফ রিলিজিয়ন, এর নাম হলো থিওলজি। স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেনস, এভিয়েশন ওয়ার্ডটা অনেক কমন, তাই না? এভিয়েশনে চাকরি করে আমরা বলে থাকি, মানে এই যে পাইলট বা প্লেন চালানো রিলেটেড যে জবগুলো, এগুলোকে বলে এভিয়েশন জব। স্টাডি অফ আর্থ এন্ড রক্স, পৃথিবী অর্থাৎ মাটি পাথর ইত্যাদি নিয়ে, এগুলোকে বলি আমরা জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা। স্টাডি অফ হেরিডিটি বা আমাদের যে বায়োলজির একটা ব্রাঞ্চ, ঠিক আছে? জিনোম নিয়ে কাজ করে, বা মূলত এই যে আমাদের যে বংশের যে ব্যাপারটা, যে বংশ থেকে এক বংশ থেকে আরেক বংশে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কিভাবে ক্যারেক্টারিস্টিক গুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি এই সেগমেন্ট নিয়ে বায়োলজির যে একটা ব্রাঞ্চ কাজ করে, ওটাকে আমরা বলি জেনেটিক্স। স্টাডি অফ কয়েন্স, এটাকে আমরা বলি নুমিসম্যাটিক্স, ঠিক আছে? নুমিসম্যাটিক এভিডেন্স মানে কি? এই যে হিস্ট্রি ঘেটে আমরা যে কয়েন, টাকা পয়সা ইত্যাদি পাই, এই যে এগুলোকে নুমিসম্যাটিক বলে। তারপরে দেখি প্রভার্ব, প্রভার্ব গুলো খুবই ইজি, এগুলো আমরা দেখো কয়েকটা দেওয়া আছে, যে বিনা মেঘে বজ্রপাত, গোবরে পদ্ম ফুল, এগুলো কিন্তু আমরা সবগুলো আমি দাগিয়ে দেই, এগুলো আমরা
অল, ঠিক আছে, সবগুলোই আমরা পড়ে ফেলবো। এখানে মোটামুটি বোঝানোর কিছু নাই। আমরা যদি কোনো ওয়ার্ড না বুঝি অবশ্যই ওয়ার্ডের অর্থ জেনে নিব, ঠিক আছে। এইরকম এই যে গোবরে পদ্ম ফুলের ক্ষেত্রে প্রাইম রোজ অন আ ডাং হিল। ওকে, এগুলো অবশ্যই অবশ্যই প্রভাব গুলো কিন্তু ইম্পর্টেন্ট, জাস্ট এগুলোতে বোঝার সেরকম জায়গা নাই। এই যে এই টাইপ কিছু প্রভাব আছে খুব ইম্পর্টেন্ট। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, মানে নাচতে না জানলে উঠান বাঁকা। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটাও ইম্পর্টেন্ট। আমি দাগিয়ে দেই, জাস্ট এই পিডিএফটা অবশ্যই আমি কমেন্ট বক্সে পিন করে দিব। হোস্টিং হিমসেলফ, গ্রিক মিটিং এ গ্রিক, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড, ছোটবেলা থেকে পড়তেছি। তারপর আমি দাগিয়ে দেই, এটা ইম্পর্টেন্ট। A bolt from the blue, ওকে, তাও সবগুলো পড়তে হবে। অ্যানালজি থেকে আমরা জানি কোয়েশ্চেন আসে। অ্যানালজি কিছুটা বুদ্ধিমত্তা ভিত্তিক বা আমাদের একটু আইকিউ ভিত্তিক অনেকটা, যে তোমার এক পেয়ার অ্যানালজি দেখে তোমাকে পরের পেয়ারটা প্রেডিক্ট করতে হবে বা বুঝতে হবে কিভাবে। ধরো বোটানি ইজ টু প্ল্যান্ট, তাহলে নিচের কোনটা সঠিক? বোটানি ইজ টু যদি প্ল্যান্ট হয়, আমরা দেখি, দেখো তুমি নর্মালি চিন্তা করলে বুঝবা প্ল্যান্ট সংক্রান্ত যে পড়াশোনা সেটা হলো বোটানি, প্ল্যান্ট পরে আছে, বোটানি আগে আছে, তাহলে এইরকম যেটা মিলবে সেটাই। দেখো রেইন সম্পর্কে পড়াশোনা কি ক্লাউড? অবশ্যই না। ফ্লাওয়ার সম্পর্কে পড়াশোনা কি ফ্রুট? না। কেমিক্যাল সম্পর্কে পড়াশোনা কি সায়েন্স? অবশ্যই না। কেমিক্যাল সম্পর্কে পড়াশোনা হলো কেমিস্ট্রি। এখন দেখেন অ্যানিমাল সম্পর্কে পড়াশোনা জুলজি, এটা মিলছে না, তাহলে এটা হবে অ্যান্সার। খুবই ইজি, জাস্ট একটু বুঝলেই করা যাবে। তারপর দেখো ক্যাপেল ইজ টু সার্জন, তাহলে নিচের কোনটা সঠিক? এই যে সার্জনের ব্যবহৃত ছুরিকে স্ক্যাপেল বলা হয় শর্ট ফর্মে। এটা কি? সার্জনের ব্যবহৃত টুল হলো ক্যাপেল, এটা টুল, ঠিক আছে, এটা একটা যন্ত্র। এবং তাহলে কি বারবারের ব্যবহৃত যন্ত্র রেজার, এটা কিন্তু মেলে আসলে এই নাম্বারই অ্যান্সার, বাকিগুলো মিলবে না। দেখো গার্ডেনার ইজ টু উইড, ঠিক আছে, উইড মানে আমরা জানি, আমরা যে নার্কোটিক্স আমরা বলি সেটা হলো এক ধরনের উইড, বাট গার্ডেনের সাথে এটা মিলে না। তারপরে পেশেন্ট ইজ টু মেডিসিন, পেশেন্টের তো টুল না, পেশেন্টের প্রয়োজন, পেশেন্ট কনজিউম করে, বাট পেশেন্টের কিন্তু টুল না মেডিসিন। তারপর শেফ রেসিপি, শেফের রেসিপি কিন্তু টুল না, কোনো রেসিপিটা হইলো আইডিয়া। সো এটা মিলবে বারবার, রেজার ইজ টু বারবার। ওকে, থিম্বল ইজ টু ফিঙ্গার, আমরা দেখি ফিঙ্গারকে রক্ষা করে থিম্বল। দেখো কিভাবে সেলাইয়ের সময় সূচের খোঁচা এড়ানোর জন্য এটা পরা হয়। আমরা ছোটবেলায় কি দেখেছি, আমার দাদানি আঙ্গুলে কিছু একটা পরে, ঠিক আছে, এটার বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ছিল। আমাদের এলাকায় নখুনি বলতো, ঠিক আছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে। তবে এই থিম্বল দেখে অন্য কোনটা মিলে? ফিঙ্গারকে রক্ষা করে থিম্বল, বা এটার প্রোটেক্ট করে। তাহলে হেড ইজ টু ক্রাউন, বডি ইজ টু আর্মার, অবশ্যই বডি ইজ টু আর্মার হবে, ঠিক আছে, এটা বডি, বডিকে রক্ষা করে কি আর্মার। এখানে রক্ষার ব্যাপারটা আসবে, কিন্তু হেডকে কিন্তু ক্রাউন রক্ষা করে না, ইয়ারকে কিন্তু ইয়াররিং রক্ষা করে না, ওয়েস্টকে কিন্তু বেল্ট রক্ষা করে না, এগুলোর উদ্দেশ্য আলাদা। কিন্তু তুমি যদি বডি এবং আর্মারের ব্যাপারটা চিন্তা করো, এটা কিন্তু বডিকে রক্ষা করতে, যুদ্ধে রক্ষা করতে আগে কি মিডিয়েভাল এজে বা বিভিন্ন টাইমে আমরা দেখেছি আর্মার ইউজ করতো, লোহার আর্মার, তাই না? এখনো কিন্তু বিভিন্ন বুলেট প্রুফ ভেস্ট ইউজ করে, ওগুলোও কিন্তু আর্মার। মাউন্টেন ইজ টু রেঞ্জ, দেখো পর্বত পাহাড়ের সমষ্টিকে আমরা রেঞ্জ বলছি বা পর্বত শ্রেণী বলছি। এখন দেখো পর্বতের সমষ্টি হলো রেঞ্জ, তাহলে কিসের সমষ্টি কি? দেখো লেকের সমষ্টি কি ওশেন? না। গ্লেশিয়ার ইজ টু স্নো, নাকি আইল্যান্ড ইজ টু, এটার উচ্চারণ কি? এটা কাটা লাগবে। কি বালসাল ওয়ার্ড, কয় মিনিট? 24 মিনিট। আর্কিপেলাগো, হয়তো তাই হওয়ার কথা, একটু চার্জ দে, প্রনাউন্সিয়েশনটা ভুল বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে। ওকে, আইল্যান্ড ইজ টু আর্কিপেলাগো। এই আইল্যান্ডের ক্ষেত্রে আমি পরে আসতেছি। ডিতে দেখো স্যান্ড ইজ টু ডাস্ট, স্যান্ড কি? স্যান্ডের সমষ্টি কি ডাস্ট? না। গ্লেশিয়ারের সমষ্টি কি স্নো? এটাও না, এটাও না। এইটা যদি আমরা দেখি, আইল্যান্ড মানে দ্বীপ, আর্কিপেলাগো মানে দ্বীপপুঞ্জ।
সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ব্যাপারটা মেলে। মাউন্টেনের সমষ্টি যেমন রেঞ্জ, আইল্যান্ডের সমষ্টি হলো আর্কিপেলাগো। জাজ ইজ টু গেভেল, গেভেল মানে হাতুড়ি, এটাও কিন্তু টুলের মতো, ঠিক আছে। জাজ যে বিচারক, যে আমরা দেখি অর্ডার অর্ডার, ঠিক আছে, এই যে হাতুড়িটা ইউজ করেন সেটা হইলো গেভেল। তাহলে অন্য কোনটা মিলবে দেখি। ওরেটর ইজ টু ডেইস, মানে ডায়াস, ঠিক আছে, মানে এটা হলো জায়গা। ওরেটর কোথায় দাঁড়িয়ে কথা বলে? ডায়াস দাঁড়িয়ে কথা বলে। তারপরে ভায়োলিন ইজ টু মিউজিক, না। টিচার ইজ টু ব্ল্যাকবোর্ড, কন্ডাক্টর ইজ টু ব্যাটন। আচ্ছা, প্রথমে আমরা অর্থ জেনে নেই একটা জিনিস। ভায়োলিন মিউজিক তো জানি, টিচার ব্ল্যাকবোর্ড জানি। ব্যাটন হলো সেই লাঠিটা আমরা অর্কেস্ট্রাতে দেখি না, যে একজন কন্ডাক্টর থাকে, সে কন্ডাক্ট করে মিউজিকটা বিভিন্ন অর্কেস্ট্রা, অপেরাতে, অপেরাতে না অ্যাকচুয়ালি অর্কেস্ট্রাতে কন্ডাক্টর থাকে, তাই না? লাঠি দিয়ে কি করে? সে কন্ডাক্ট করে। এইটা কিন্তু তার টুল, দেখেছো? এখানে জাজের যেমন টুল কেবল, ব্ল্যাকবোর্ড কিন্তু টিচারের টুল না, ঠিক আছে। ওরেটরের কিন্তু টুল ডায়াস না, সে জায়গা। ব্ল্যাকবোর্ড, ডায়াস এগুলো জায়গা, কিন্তু এইটা শুধু মেলে কন্ডাক্টরের টুল হলো ব্যাটন। ওই পাশে থেকে আমরা আসি, দেখো জিওলজি ইজ টু সায়েন্স, তাহলে আরেকটা কি হবে? ঠিক আছে, জিওলজি সায়েন্সের একটা অংশ, তাই না? জিওলজি এটা অংশ অফ অংশ অফ সায়েন্স, মানে পার্ট অফ সায়েন্স। এখানে ফার, ঠিক আছে, ফার উচ্চারণটা ফার, এটা কি? গাছ, গাছের যে টোটাল সামেশন যদি ধরো, এই সব ধরনের গাছের অংশ, একটা অংশ হলো ফার ট্রি, ঠিক আছে। একটা ট্রি, ট্রি এর জাত, বাকি একটাও দেখবা মিলবে না। ফ্যাশন ইজ টু স্টাইল, বায়োলজি ল্যাবরেটরি, এগুলো একদম ইররিলেভেন্ট অ্যান্সার, শুধুমাত্র বি নাম্বার মিলে। গ্রেইন ইজ টু সাইলো, সাইলো শব্দটার অর্থ আমরা আগে জেনে নিই। সাইলো শব্দটার অর্থ হলো শস্য সংরক্ষণাগার, যেখানে শস্য বা শস্য সংরক্ষণ করা হয়। এখানে আমরা দেখে নিই, দেখো গ্রেইন রাখা হয় সাইলোতে, গ্রেইন রাখা হয় সাইলোতে, তাহলে এখানেও ওইভাবেই কিন্তু মিলবে। সিড রাখা হয় কি প্ল্যান্টে? না, সংরক্ষণ তো করা হয় না। ট্রি রাখা হয় কি ফ্রুটে? না, এটাও না, এটাও না। ফারলং ইজ টু মাইল, এইটাও না। দেন দেখো ডি নাম্বার, ওয়াটার ইজ টু বাকেট, পানি কোথায় রাখা হয়? পাত্রে বা বাকেটে রাখা হয়, এটা তো মেলে। মিউজিয়াম ইজ টু এক্সিবিট, দেখো মিউজিয়ামে এক্সিবিট করা হয়, ঠিক আছে, এক্সিবিশন করা হয়। এখানে তাহলে স্কাল্পটার কি? স্কাল্পটার স্ট্যাচু, এটার সাথে কোনো মিল আছে? না। দেখো প্রথমে হবে জায়গা এবং পরেরটাই হবে কাজ। জায়গা ইজ টু কাজ, এখানে জায়গা আছে। প্রিজন ইজ টু সেল, বাট পরেরটা তো কাজ না, এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে। হল জায়গা আছে, করিডোর এটাও জায়গা, জায়গা ইজ টু জায়গা, হবে না। এখানে দেখো থিয়েটার, এটা একটা জায়গা, থিয়েটারে কি করা হয়? পারফরমেন্স, মানে এখানে দেখো জায়গা ইজ টু কাজ, রিলেভেন্ট কাজ, ঠিক আছে, যে জায়গায় যে কাজ। মেজন এবং ট্রাভেল, মেজন মানে রাজমিস্ত্রি এর কাজের যন্ত্র, ঠিক আছে। কার্পেন্টারের কাজের যন্ত্র কি? ট্রাভেল। এবার দেখি, মানে তোমাকে আরো দুইটা কিছু মিলাইতে হবে। প্রথমে তোমাকে দুইটা যন্ত্রের নাম দিয়েছে, দেখো মেজন, ট্রাভেল। এখানে পরেরগুলোতে তোমাকে পেশার নামটা দিয়ে দিতে হবে। কি কি বলতো? অ্যান্সার হবে সি, কার্পেন্টারিস্ট হেডস। ওকে, দেখেন 10 নম্বরে নভেলিস্ট ইজ টু পাইলট। তাহলে দেখো নভেলিস্ট ইজ টু পাইলট, এখানে কিন্তু মিল নাই। নভেলিস্ট একটা পেশা, পাইলট একটা পেশা। এখানে তোমরা একটু চিন্তা করো। আচ্ছা সরি, পাইলট না, এক্সট্রিমলি সরি, প্লট, ঠিক আছে, এটা হলো গল্পের প্লট বা উপন্যাসের প্লটের কথা মিন করছে। উপন্যাসের একটা বড় অংশ কিন্তু প্লট, ক্যারেক্টারের পাশাপাশি কি প্লটও একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। নভেলিস্ট ইজ টু প্লট, নভেলিস্ট বা এই উপন্যাসের প্লট তৈরি করে কাজ শুরু করেন, ঠিক আছে। আর আর্কিটেক্ট কি করে? একটা বিল্ডিং এর ব্লু প্রিন্ট তৈরি করে কাজ শুরু করে, এটা আমরা দেখতে পাচ্ছি না। দেখো বাকিগুলো কিন্তু মিলবে না,
ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার একটাই, সেটা এ নাম্বার। ওকে, আজকের ক্লাসটা আমরা শেষে চলে আসছি একদম আজকে। সো আমরা আশা করছি আজকে যে আমরা যে ব্যাপারটা শিখলাম লেভেল মানে 1, ঠিক আছে, ডে 1 বা লেভেল 1 অফ 30 ডেজ ভোকাব চ্যালেঞ্জ, এটা কিন্তু খুব সাকসেসফুলি শেষ হলো। আমি এই ম্যাটেরিয়াল গুলো পিডিএফটা দাগানোটা এবং ফ্রেশটা দুইটাই কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করি এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে চর্চা আমরা করি, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে চর্চা এবং সঠিক মেন্টর, এইটা যদি আমরা এনশিওর করতে পারি, আমরা ইনশাআল্লাহ ভোক্যাব পার্টে অবশ্যই ভালো করব এবং ভুলেও আটকানোর চান্স নাই। দুই একটা আটকে যাইতে পারে, বাট ওভারঅলি ভালো করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ সিনোনিম অ্যান্টোনিমের জন্য বা 26 ব্যাচ যারা দেখছো, তোমরা জানো অন্বেষণ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এবং সকল ইউনিভার্সিটির মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে। এবছর আমাদের সবচেয়ে সেরা একটা কোর্স হতে যাচ্ছে ভার্সিটি বিজয়, যে এক কোর্সে প্রতিটা ভার্সিটির আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন কভার করে দিব। বিশ্বাস হচ্ছে না? এই কোর্সে তোমরা 150 প্লাস, এর চেয়ে যে কম এমন না, বরং এর চেয়ে অনেক অনেক বেশি পাবো তোমাদের চাহিদা অনুযায়ী। 150 প্লাস লাইভ ক্লাস পাচ্ছ, অভিজ্ঞ ঢাবিয়ান এবং ডিএমসি অ্যান্ড টিচার প্যানেল পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু ম্যাথ বা বেসিক আইকিউ আছে জাহাঙ্গীরনগরে, এটাও কিন্তু তোমাদের ডিএমসির ভাইরা পড়াবে। আর বেসিক গুলো তো সব একদম আমরা পড়াবো, এবং আমরাও কিন্তু জাবি রাবি সবগুলোতেই আমাদের কিন্তু টপ পজিশন হোল্ডার ছিলাম। সো প্রতিটা ভার্সিটির প্রিপারেশনে ইনশাল্লাহ তুমি খুব ভালো মতো নিতে পারবা। এবং এর সাথে কিন্তু তুমি রিটেন কোর্সটা ফ্রি পেয়ে যাচ্ছ, এবং পরবর্তীতে সেকেন্ড টাইমার কোর্সেরও তুমি যদি এক্সট্রা ক্লাস দেখার প্রয়োজন হয়, সেকেন্ড টাইমার কোর্সের যে ক্লাসগুলো আর্কাইভ ক্লাস তুমি ফ্রি পেয়ে যাবে। বেস্ট ম্যাটেরিয়ালস প্রতিটা ক্লাসের পরে, এই যে ম্যাটেরিয়ালটা দেখেছো এই লেভেলের, এই কোয়ালিটি, এই স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এবং দেখো প্রবলেম বক্স, ডাউট সলভিং সবকিছু, পার্সোনাল মেন্টরশিপ সবকিছু থাকছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কোর্সটার মূল্য মাত্র 3000 টাকা। এবং যারা সেকেন্ড টাইমার আছো, বি ইউনিট যাদের টার্গেট না, যারা মূলত কি সেকেন্ড টাইমার, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট যারা টার্গেট না, জাবি রাবি চবি, বিইউপি, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগুলো যাদের টার্গেট, এগুলোর জন্য কিন্তু ডেডিকেটেড আমাদের ব্যাচ আছে প্রত্যাবর্তন 1.0। ওকে, সেকেন্ড টাইমার ডেডিকেটেড সেকেন্ড টাইমার ব্যাচ এটা। এখানে কিন্তু আমরা তোমাদের জন্য সেকেন্ড টাইমার ব্যাচে 500 টাকা ছাড়। ঠিক আছে, তোমাদের মেইন কোর্স ভার্সিটি বিজয় যেটা ফার্স্ট টাইমারদের, ওইটা কিন্তু 3000 টাকা ছিল। এই কোর্সটা পার্টিকুলারলি আমরা তোমাদেরকে এনকারেজ করার জন্য, তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট, এই যে সেকেন্ড টাইম তোমাদের দৃঢ় মনোবল প্রয়োজন, এই টাইমটা তোমাদের পাশে থাকার জন্য কিন্তু তোমাদের একদম সর্বোচ্চ পরিমাণে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এখানেও কিন্তু কম বেশি সব একই স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়াল এবং ক্লাস তোমরা পাচ্ছ। এই পিডিএফটা পেলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ওকে, এই ক্লাসটা ইলংগেটেড আমি করব না, দেখা হবে ডে 2 এর ভোকাবুলারি চ্যালেঞ্জে।